নমস্কার, আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন এক্স ব্যাংক অফিসার এবং ইনভেস্টমেন্ট প্ল্যানার। আজকে আমি নিউ পেনশন সিস্টেম এবং ট্রেডিশনাল পেনশন এই দুটো পেনশনের বিভিন্ন কম্পোনেন্ট এবং রিটায়ারমেন্টের পর কী করে এই পেনশন দুটোর ক্যালকুলেশন হবে এবং কোথায় কোথায় এবং কারা এই দুই পেনশনের জন্য প্রযোজ্য হবেন আলাদা আলাদাভাবে, সেগুলো আমি বিস্তারিতভাবে বলবো আমার এই চ্যানেলে। আমি আশা করব যে যারা দেখছেন সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাউ স্পিচ পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো আমাকে উৎসাহ দেওয়ার জন্য। শুনতে থাকুন নিউ পেনশন সিস্টেম এবং ট্রেডিশনাল পেনশন এই দুটো পেনশনের মধ্যে পার্থক্য কোথায় এবং কারা লাভবান হবেন। যে সকল ব্যক্তি 1 জানুয়ারি 2004 সাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিতে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিউ পেনশন সিস্টেম প্রযোজ্য রয়েছে এবং এই সিস্টেমটি ট্রেডিশনাল সিস্টেম থেকে কিন্তু অনেকটাই আলাদা। এই সিস্টেমে দেখা যাচ্ছে কর্পাস অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওল্ড সিস্টেম যেটাকে ট্রেডিশনাল সিস্টেম বলি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বাঁধন ছিল সেই সিস্টেমের। এবং নিউ পেনশন স্কিমে দেখা যাচ্ছে যে যখন রিটায়ার্ড হচ্ছেন পেনশনাররা, মানে সুপারঅ্যানুয়েশন যখন হচ্ছে 60 বছর পূর্ণ হচ্ছে, তখন কিন্তু পুরো টাকাটা তুলতে পারছেন না। কারণ এক্ষেত্রে যে কর্পাসটা দাঁড়ালো অ্যাট দ্য এজ অফ 60, আমি নিউ পেনশন সিস্টেমের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে 60% তারা হাতে তুলতে পারবেন, ক্যাশ ইন হ্যান্ড তারা পেয়ে যাবেন, তাদের ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। বাকি যে 40% টাকা রইল সেটা কিন্তু অ্যানুইটিতে থাকবে। অ্যানুইটি কি সেটা নিয়ে এবার বলি। অ্যানুইটি হচ্ছে একটা ফিনান্সিয়াল কন্ট্রাক্ট একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে, যেই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে একটা নির্দিষ্ট লামসাম অ্যামাউন্ট থাকবে এবং প্রতি মাসে সেই কোম্পানি কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট হারে একটা ইন্টারেস্ট দেবেন, একটা টাকা দেবেন এবং জীবদ্দশায় তিনি টাকা তুলতে পারবেন না। অধিকাংশ অ্যানুইটি সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম, এবং এই নিউ পেনশন সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু এই নিয়ম চলছে। ফলে কি হচ্ছে, রিটায়ারমেন্টের সময় তিনি যে বড় কর্পাসটি পাবেন তার 60% তিনি তার কাজে ব্যবহার করতে পারবেন। বাকি যে 40% টাকা তার জমলো টোটাল সার্ভিস পিরিয়ডে, সেই ক্ষেত্রে তিনি কিন্তু তার শুধু ইন্টারেস্টে পেয়ে যাবেন এবং এটা নির্ধারিত হবে, ধরুন একটা নির্দিষ্ট করে দিল 6% হারে বা 7% হারে, তিনি শুধু সেটাই পাবেন। নিউ পেনশন সিস্টেমে এটাই একটা কিন্তু আমার মতে একটা বড় অসুবিধে। এবার কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে তিনি এই টাকাটি রাখবেন, তার 40% টাকা? তিনি প্রথম যখন চাকরিতে জয়েন করেছিলেন তখন সিস্টেমটা এই ধরনের ছিল যে তার কন্ট্রিবিউশন একটা ওই পেনশন ফান্ডে জমা হতো। মনে করুন SBI পেনশন ফান্ড লিমিটেড রয়েছে, LIC পেনশন ফান্ড লিমিটেড রয়েছে, এরকম একটা চুজ করতে হতো ওই এমপ্লয়িকে। তখন তিনি পেনশনার নন, 60 বছর বয়স যখন হবে তখন তিনি পেনশনার হচ্ছেন। তখন তিনি একটা চুজ করলেন, মনে করুন তিনি চুজ করলেন SBI পেনশন ফান্ড লিমিটেডে। সেখানে তিনি কি জমা দিতেন? তিনি জমা দিতেন তার যে বেসিক পে ছিল, সেই বেসিক পে প্লাস যে ডিয়ারনেস অ্যালাউন্স ছিল, এই দুটো যোগ করে তার 10% টাকা তিনি প্রতি মাসে জমা দিতেন। সেটা অ্যাক্রু করে করে বেড়ে গেছে, টাকা অ্যাকুমুলেটেড হয়েছে। আর কোম্পানি সেক্ষেত্রে 14% টাকা ওই বেসিক পে এবং ডিয়ারনেস অ্যালাউন্স এই দুটো যোগ করে তার 14% টাকা ওই ফান্ডে জমা করতো। এইভাবে কর্পাসটা কিন্তু এই নিউ পেনশন স্কিমে বাড়ছে। কিন্তু যেটা ট্রেডিশনাল পেনশন স্কিম তাতে কিন্তু এই সিস্টেমটা ছিল না। এই ক্ষেত্রে কিন্তু কোনো টাকা কোনো পেনশন ফান্ড আলাদাভাবে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে জুড়ে যাওয়া বা অ্যানুইটি কনসেপ্ট কিন্তু ওই ট্রেডিশনাল যে পেনশন স্কিম তাতে নেই। এবার ট্রেডিশনাল পেনশন স্কিমটা নিয়ে একটু বলি, যেটা যারা 31শে ডিসেম্বর 2003 পর্যন্ত যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করেছিলেন তারা সেই সুবিধাটা পাচ্ছেন ওল্ড পেনশন সিস্টেমের। ট্রেডিশনাল পেনশনের ক্ষেত্রে সুপার অ্যানুয়েটেড মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস হচ্ছে 10 বছর। সুপার অ্যানুয়েশন অর্থ হচ্ছে 60 বছর অতিক্রম করা। অতএব এই ক্ষেত্রে তিনি যদি সুপার অ্যানুয়েটেড পেনশন পেতে চান তবে মিনিমাম তাকে 10 বছর সার্ভিস করতে হবে, তাহলে 50 বছর বয়সে তাকে অবশ্যই ওই কোম্পানিতে জয়েন করতে হবে। আরেকটি এক্ষেত্রে রয়েছে, সেটা হচ্ছে VRS, ভলেন্টারি রিটায়ারমেন্ট সার্ভিস। এই ক্ষেত্রে মিনিমাম তাকে
20 বছর ওই কোম্পানিতে চাকরি করতে হবে। আর ফুল পেনশন তিনি যদি এই ট্রেডিশনাল পেনশনের ক্ষেত্রে পেতে চান তাহলে 33 বছর হচ্ছে ফুল পেনশন। এই ক্ষেত্রে 32 বছর 9 মাস হলেও কিন্তু ধরা হবে যে তিনি 33 বছর চাকরি করেছেন। কিন্তু ওই ব্যক্তি যদি 32 বছর 6 মাস চাকরি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোরেটা হয়ে গেল, তখন কিন্তু আর ফুল কোয়ালিফাইং সার্ভিস হবে না। এবার আসি কী করে বেসিক পেনশন সেটা ক্যালকুলেশন করা হয়। অ্যাভারেজ পে অফ লাস্ট 10 মান্থ ইন্টু ডিয়ারনেস অ্যালাউন্স ইন্টু কোয়ালিফাইং সার্ভিস ডিভাইডেড বাই 2 ইন্টু 33, এইভাবে বেসিক পেনশনটা ক্যালকুলেশন করা হয়। এই ক্ষেত্রে এই যে আমি অ্যাভারেজ পে বলছি, এই পে বলতে কী বোঝাচ্ছে? এই পে বলতে বোঝাচ্ছে বেসিক পে, তারপর এফপিএ ফিক্সড পার্সোনাল যে অ্যালাউন্স সেটা, পিকিউপি প্রফেশনাল কোয়ালিফিকেশন পে, অফিসিয়েটিং পে, এগুলো থাকতে পারে। এছাড়া স্পেশাল পে, এইগুলো নিয়ে পে তৈরি হচ্ছে। তবে এটাও দেখা যাচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টগুলোতে ওই ব্যক্তি যখন রিটায়ার করছেন, মানে ঠিক রিটায়ারমেন্টের মাসে মানে লাস্ট মান্থে তিনি যে পেটা পেয়েছেন সেটাকে না হচ্ছে। অতএব এক্ষেত্রে একটু বেশি পেনশন পাবার সুবিধা থাকে, কারণ এক্ষেত্রে যেহেতু ডিয়ারনেস অ্যালাউন্সটা দেখা যায় জেনারেলি একটু বাড়তে থাকে, অতএব সেটা যোগ হতে পারে। অনেক সময় দেখা যায় যে ওই লাস্ট মান্থের 2-1 মাস আগে বা লাস্ট মান্থেই ধরুন বেসিক পেটা ছিল, পরে যে ইনক্রিমেন্টটা হয়েছিল তার জন্য বেসিক পেটা একটু বেড়ে গেল। এই সুবিধাটা কিন্তু এই ওল্ড যে সিস্টেম ট্রেডিশনাল সিস্টেমে এই ক্যালকুলেশন যে পদ্ধতি বললাম তাতে এই সুবিধাটা ছিল। এই যে পেনশন ক্যালকুলেশন হলো, এর সাথে পেনশনার পাবেন ডিয়ারনেস স্লিপ। আমি ট্রেডিশনাল পেনশনের ক্ষেত্রে বলছি। এই ডিয়ারনেস স্লিপ তিনি যখন চাকরি করতেন তখন তার নাম ছিল ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিয়ারনেস স্লিপ একই ব্যাপার, শুধু বন্টনের সময়টা একটু আলাদা। রিটায়ারমেন্টের পর এই টাকাটি দুবার বন্টন করা হয়। ডিয়ারনেস স্লিপ যদি বেড়ে থাকে প্লাস, আর যদি কমে যায় তখন কিন্তু পেনশনার থেকে টাকা কেটে নেওয়া হয়। এটা জেনারেলি ব্যাংক এলআইসির ক্ষেত্রে ফেব্রুয়ারি এবং আগস্ট মাসে এই ডিয়ারনেস স্লিপটা পেমেন্ট করা হয়। এটা হচ্ছে কস্ট অফ লিভিং অ্যাডজাস্টমেন্ট। আর যখন তিনি চাকরিতে ছিলেন ওই ব্যক্তি, তখন তিনি জেনারেলি ব্যাংক এবং এলআইসির ক্ষেত্রে এটা দেখা গেছে যে 4 বার এটা বণ্টিত হতো, মে এবং নভেম্বর মাসও এই ক্ষেত্রে ক্যালকুলেশন করে এই টাকাটি ডিস্ট্রিবিউট করা হতো। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এটা জানুয়ারি এবং জুলাই মাস, এই দুটো ক্ষেত্রে কিন্তু যারা পেনশনার এবং যারা চাকরি করছেন দুটো ক্ষেত্রে কিন্তু এই সময়টাকে নির্ধারিত করা রয়েছে। ট্রেডিশনাল পেনশনের ক্ষেত্রে আরেকটি টাকার উৎস রয়েছে, সেটা হচ্ছে কমিউটেশন। কমিউটেশন কথার অর্থ হচ্ছে সেল অফ পে। এই সেল অফ পের পার্সেন্টেজটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন ব্যাংক এবং এলআইসির ক্ষেত্রে এটা হচ্ছে 1/3 অফ বেসিক পেনশন, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে 40% অফ বেসিক পেনশন। এবার ধরে নিন একজন ব্যক্তি তিনি 60,000 টাকা তার বেসিক পেনশন, তাহলে এক্ষেত্রে 1/3 তিনি বিক্রি করতে পারেন, মানে 20,000 তিনি টাকা বিক্রি করতে পারবেন। মানে কীভাবে কমিউটেশন ভ্যালুটা তৈরি করা হয় এটা এবার বলছি। এই উদাহরণে আমি কি বললাম যে 20,000 তিনি কমিউটেশন তার অ্যামাউন্ট হবে, কারণ 60,000 তার ছিল বেসিক পেনশন, 1/3 বিক্রি করলেন। তাহলে এই 20,000 তিনি 60 বছরে বিক্রি করলেন, তার অর্থ হচ্ছে তিনি রিটায়ার করলেন, 60 বছর পূর্ণ হয়ে গেল। তাহলে তার পরের বছর হচ্ছে 61, এই 61 বছর হচ্ছে নেক্সট বার্থডে হবে, তাহলে তার একটা কমিউটেশন ফ্যাক্টর আছে, একটা ফ্যাক্টর তৈরি করা হয়েছে, ডেমোগ্রাফিক্যালি এটা করা হয়, হিসেব করা হয়, সেটা হচ্ছে 9.81। তাহলে বেসিক পেনশন ইন্টু 9.81 ইন্টু 12, এটা হচ্ছে 12 মাস যেহেতু রয়েছে, এই ক্ষেত্রে যোগ গুণ করে যা হবে, মানে 20,000 ইন্টু 9.81 ইন্টু 12 করে যা হবে, এটা তার কমিউটেড ভ্যালু হয়ে গেল। এবং তিনি যেহেতু 20,000 বিক্রি করলেন তার 60,000 পেনশন থেকে, অতএব তিনি 20,000 টাকা কিন্তু পেনশন কম পাবেন। কিন্তু এই 20,000-এর ভিত্তিতে তিনি যে কমিউটেড ভ্যালু পেলেন সেটা তিনি তো পাবেনই, প্লাস এই 20,000 তিনি 15 বছর বাদে, ডেট অফ পেমেন্ট অফ কমিউটেশনের 15 বছর বাদে এই টাকাটা কিন্তু তার আবার রেস্টোর হবে। অতএব এই যে 20,000-এর এগেনস্টে তিনি যে টাকাটি পেলেন, 20,000 টাকা
ঠিক তার হয়তো তার পেনশন কমে গেল, কিন্তু তিনি যে টাকাটি পাবেন সেটা কিন্তু এখনও অনেক জায়গা রয়েছে যেখানে টাকা খাটানো যায়, যেখানে কিন্তু এই 20,000 টাকার থেকে বেশি মান্থলি পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমার একটি ভিডিও রয়েছে এর আগে, এটা আপনারা দেখে নেবেন যে কোথায় টাকা খাটানো যায়। আমি 2022 সালে একটি ভিডিও করেছিলাম আমার এই চ্যানেলে এই কমিউটেশন সংক্রান্ত, সেখানে কমিউটেশন সংক্রান্ত বিস্তারিত আমি বলেছি। যাই হোক, এই কমিউটেশন কিন্তু আরেকটি টাকার উৎস হয়ে দাঁড়ালো। আরেকটি বিষয় হচ্ছে, যখন ডিএনএস স্লিপ ক্যালকুলেশন করা হবে তখন কিন্তু ওই যে 60,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিয়ে যে হিসাবটা, যেহেতু কমিউটেশন বাদ চলে গেল, সেখান থেকে কিন্তু ডিএনএস রিলিফ কাউন্ট করা হয় না। এই ক্ষেত্রে ক্যালকুলেশন হবে কত ডিএ বাড়লো না, বেসিক পেনশন যেটা 60,000 টাকা ছিল তার উপরে কিন্তু ক্যালকুলেশন করা হয় ডিএনএস রিলিফ। অতএব এটাও কিন্তু একটা বড় সুবিধা ছিল। যাই হোক, এবার আমি নিউ পেনশন সিস্টেমের একটি বড় অসুবিধার কথা বলি, যে টাকাটা কিভাবে বাড়বে। কারণ ওই ব্যক্তি চাকরিজীবী, তিনি তো প্রতি মাসে টাকা কাটাচ্ছেন, দ্যাট মিন্স তিনি দিচ্ছেন 10% অফ তার বেসিক পে এবং ডিআরএস অ্যালাউন্স, তার 10% তিনি জমা করছেন ওই পেনশন ফান্ডে, ওই ধরুন এসবিআই বা এলআইসি যে পেনশন ফান্ড রয়েছে সেখানে, আর কোম্পানি দিচ্ছে 14% অফ বেসিক পে প্লাস ডিআরএস অ্যালাউন্স। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ তিনি কত টাকা পাবেন এটা পুরো মার্কেট লিঙ্কড। ওই পেনশন ফান্ডগুলো যদি ভালো বাজারে টাকা খাটাতে পারে তবে কিন্তু তিনি ভালো টাকা পাবেন। যদি বাজারে তেমন টাকা না খাটাতে পারে তাহলে কিন্তু সমূহ লোকসান। এটাই হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা এখানে। আরেকটা অসুবিধা হচ্ছে 40% টাকা যেটা টোটাল যে কর্পাস হবে, কারণ অনেক বড় কর্পাস হবে 60 বছর বয়সে, অনেক দিনের কর্পাস, কিন্তু সেখানে 40% টাকা কিন্তু তার আটকে যাবে, তার জীবদ্দশায় তিনি তুলতে পারবেন না। তার হয়তো নমিনি যিনি আছেন তিনি টাকাটি পাবেন, কিন্তু তিনি শুধু মাত্র ওই 40%-এ তিনি শুধু ইন্টারেস্টটা পাবেন, অ্যানুইটি যেটাকে বলা হয়। এটা হচ্ছে বড় অসুবিধে। আজকে আমার অভিজ্ঞতা লব্ধ যে ভিডিওটি আপনারা দেখলেন, এখানে আমি নিউ পেনশন সিস্টেম এবং ট্রেডিশনাল পেনশনের যে পার্থক্যটা, তার কী সুবিধা সেগুলো তুলে ধরলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। যাই হোক, আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।